বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আজ আমরা মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান অংশে কোষ বিভাজন অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। পূর্বের ক্লাসে মাইটোসিসের কোষ বিভাজনের যে ধাপগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে তার যে গুরুত্ব সেগুলো নিয়েও আমরা প্রয়োজনীয় আলোচনা করেছি। এরপরেও আমার আজকের আলোচনাটা আমি মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বর অংশ থেকেই শুরু করছি। তো আমাদের যে দেহকোষ, এটি বিভাজনের এবং এটি প্রবৃদ্ধি হওয়া, ক্ষয়পূরণ হওয়ার ক্ষেত্রে মাইটোসিসের গুরুত্ব অপরিসীম। প্রথম যখন ভ্রূণকোষ তৈরি হয়ে এটি মাতৃজরায়ুতে আশ্রয় নেয়, সেই ভ্রূণকোষটা 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8 এভাবে ক্রম বিভাজিত হয় এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। এবং সেক্ষেত্রে এটি একটা নিয়ন্ত্রিত উপায়ে কিন্তু এটি হয়ে থাকে। আর নিয়ন্ত্রিত উপায়ে হওয়ার অর্থ হচ্ছে যে এই কোষ বিভাজন প্রক্রিয়াতে কোন কোষটি কিভাবে বিভক্ত হবে সেই বিষয়টি কিন্তু এখানে যুক্ত আছে। এখন যদি আমরা দেখি যে কোষ বিভাজন প্রক্রিয়াতে আমাদের এই বিভাজন ক্রিয়ার সময় একটা অনিয়ন্ত্রিত অবস্থা যদি তৈরি হয়, সেখানে একটা ক্ষত বা পিণ্ড সৃষ্টি হতে পারে। আর এই ক্ষত অথবা পিণ্ড সৃষ্টি হওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়েই এই মাইটোসিস কোষ বিভাজনটির যে প্রক্রিয়া সেটি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। আর এই পিণ্ড যখন সৃষ্টি হয় তখন এটার প্রাথমিক নাম হলো টিউমার। এই টিউমারটাই পরবর্তীতে ক্যান্সারে রূপ নেয়। আমাদের এই যে ক্যান্সার শব্দটার সাথে কিন্তু আমরা অনেক বেশি পরিমাণে পরিচিত। তো ক্যান্সারের যে পূর্বভাগ সেটি কিন্তু হলো টিউমার। এখন স্বাভাবিক মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন যখন হয় তখন এই কোষ বিভাজিত হয়ে সাধারণত 2 থেকে 4, 4 থেকে 8 এইভাবে কোষের সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পায়। এখানে কোন স্থানের কোষ কি পরিমাণ বিভক্ত হবে সেটা কিন্তু এখান থেকে বলে দেওয়া হয় এবং সেই অনুসারেই কিন্তু বিভাজন ক্রিয়াটা চলতে থাকে। যখনই বিশেষ জীবাণুর প্রভাবে এই বিভাজনের যে নিয়ন্ত্রণ সেটি যখন নষ্ট হয়ে যায়, তখন একটা অস্বাভাবিক অবস্থা তৈরি হয় এবং সেই অস্বাভাবিক অবস্থায় এটি প্রাণঘাতী যে টিউমার এটা তৈরি হয় এবং যে কারণের জন্য এই নিয়ন্ত্রণবিহীন অবস্থাটাই আজকের এই ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী হয়ে থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু এবং আমাদের শরীরে গ্রহণ করা কেমিক্যাল এগুলো ক্যান্সারের কোষ সৃষ্টিতে সহায়তা করে এবং এই কোষটা একবার তৈরি হয়ে গেলে এটি কিন্তু মূল কোষের যে বিভাজন প্রক্রিয়া সেটিকে কিন্তু তারা অনুসরণ করে না। তারা তখন নিজেদের মতো করে কোনো কিছু নিয়ন্ত্রণ ছাড়া তারা এটি বিভক্ত হতে শুরু করে। সহস্রাধিক জিনকে ক্যান্সারের কোষ তৈরিতে সহায়ক হিসেবে শনাক্তকরণ পর্যন্ত করা হয়েছে এবং এক্ষেত্রে আমাদের হিউম্যান পেপিলোমা ভাইরাসের E1 এবং E6 এবং E7 নামের 2টি জিন কিছু প্রোটিন উৎপন্ন করে যা বিভাজন প্রক্রিয়াকে নিয়ন্ত্রক যে প্রোটিন সেটাকে স্থানচ্যুত করে ফেলে। ফলে ওই স্থানে যখন এই জীবাণু নিজে নিয়ন্ত্রণ নিয়ে নেয় তখন এই বিভাজনের যে চেইন সেটা কিন্তু ভেঙে পড়ে। এর ফলশ্রুতিতে দেখা যায় যে জরায়ুর মুখে এক ধরনের ক্ষত সৃষ্টি হয় এবং সেটি টিউমারে পরিণত হয়।
অনেক সময় দুটি পোষক কোষের জিন একীভূত হয়েও এই নিয়ন্ত্রণ বিহীন একটা অবস্থা তৈরি করে দেয়, যার ফলে একটা মানে এক ধরনের নিরবিচ্ছিন্ন গতিতে কোষ বিভাজিত হয়ে আমাদের কাছে একটা অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্যান্সারটা আবির্ভূত হয়। এখন দেখো, এই যে ক্যান্সারটা হলে যেহেতু আমাদের কোষ বিভাজন প্রক্রিয়াটার কোনো কন্ট্রোল মানে না, ঠিক সে কারণের জন্য আমাদের এই বিষয়গুলো নিয়ে সচেতন হতে হবে, যাতে করে যে যে কারণে ক্যান্সারটা হতে পারে সেই কারণগুলোকে যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করা উচিত। এখন আমরা কোষ বিভাজন প্রক্রিয়ার অন্যতম প্রধান একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আছে, সেটি হলো মিওসিস। এই মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি আসলে কি এবং কিভাবে এটি কাজ করে? প্রথম, এই কোষ বিভাজন চক্রে সাধারণত নিউক্লিয়াস দুই ভাবে বিভক্ত হয়। দুইবার যখন কোষ বিভাজন প্রক্রিয়া এই মিওসিস নিউক্লিয়াসটা বিভক্ত হয়, সেক্ষেত্রে ক্রোমোসোমের বিভাজন হয় কিন্তু একবার। তাহলে নিউক্লিয়াস বিভক্ত হচ্ছে দুবার, ক্রোমোসোম বিভক্ত হচ্ছে একবার। ফলে উৎপন্ন হওয়া যে অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা, এটি মাতৃকোষের ক্রোমোসোমের ঠিক অর্ধেক হয়ে যায়। যেহেতু এটা অর্ধেক হয়ে যায়, ঠিক সেই কারণের জন্য এই প্রক্রিয়ার আরেকটি নাম হলো এটি হ্রাসমূলক বিভাজন। এখন এই কোষ বিভাজন প্রক্রিয়ার আরো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো একটি মাত্র মাতৃকোষ থেকে এখানে 4টি অপত্য কোষ কিন্তু সৃষ্টি হয়, যেটা মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া কিন্তু 1টি থেকে 2টি, 2টি থেকে 4টি এইভাবে কিন্তু বিভক্ত হয়ে থাকে। এই মোটামুটি এখানকার বিষয় আর কি। আমি এই কোষ বিভাজন প্রক্রিয়ার একটা সাধারণ একটা স্ক্রিপ্ট তোমাকে দেখাচ্ছি। আসলে এটাতে মূলত বিভাজন প্রক্রিয়াতে কিভাবে মাইটোসিস এবং মিওসিসের যে বিভাজন ক্রিয়াটি ঘটে সেটাকে মোটামুটি তুলে ধরার একটা প্রয়াস। এটি কিন্তু একটা সিম্বলিক অর্থে, মূল অর্থ নয় এটি। ফার্স্ট ধরো যে তোমার 4টি ক্রোমোসোম, আমি একটা জীবকোষে 4টি ক্রোমোসোম আছে। আসলে ক্রোমোসোম কিন্তু 4টি থাকে না, আমি হিসাবের সুবিধার জন্য এখানে 4টি নিয়েছি। জি স্যার। এই ক্রোমোসোম গুলোকে আমি ঠিক 2 ভাগে ভাগ করে দিলাম। অর্থাৎ এক ভাগে আমি দিয়েছি, ধরো এই অংশটা 1 ভাগ আর এই অংশ 1 ভাগ, এই 2 অংশে ভাগ করে দিয়েছি। তাহলে প্রত্যেক অংশে কিন্তু দেখো সমগুণ সম্পন্ন সমসংখ্যক ক্রোমোসোম চলে গেল। জি স্যার। হ্যাঁ স্যার, সমান থাকলো। তাহলে 2টা কোষ সৃষ্টি হলো কিন্তু সমান সংখ্যক থাকলো। আবার এরা যখন মানে ক্রমান্বয়ে যখন বড় হবে, তখন এদের কাছ থেকে আবার ফির কিন্তু আবার 2 ভাগে ভাগ হবে। কয় ভাগে ভাগ হবে? এই যে 2 ভাগে ভাগ হবে। এখানেও 2 ভাগে ভাগ হবে। তাহলে কয়টা ভাগ হলো? এই যে একটা ভাগ, এই যে একটা ভাগ, 2টা ভাগ, এই যে একটা ভাগ, 3টা ভাগ, এই যে একটা ভাগ, 4টা ভাগ। তার মানে 1 থেকে 4টা ভাগ। 2, 2 থেকে 4 এভাবে হলো। কিন্তু ক্রোমোসোম সংখ্যা দেখো প্রথম থেকে যা এখনো তাই আছে। জি স্যার, এটা তো হয় না, তাই না? না, এটাই হয়, এটা মাইটোসিস প্রক্রিয়াতে এই হয়। 1 থেকে 2, 2 থেকে 4 এভাবে হয়। ও, এটা তো মাইটোসিস প্রক্রিয়া। হ্যাঁ, মাইটোসিস। কিন্তু মিওসিস প্রক্রিয়াটা কি ঘটে আমরা একটু দেখার চেষ্টা করি। ধরো মিওসিস প্রক্রিয়াতে ঠিক সেম এইরকম 4টা কোষ এখানে দেখতে পাওয়া যায়, মানে সরি 4টা ক্রোমোসোম অংশ আছে এখানে। তো 4টা ক্রোমোসোম অংশ থাকার ফলে দেখা যাচ্ছে যে তার ভিতরে বিভাজন প্রক্রিয়াটি একটু ভিন্নভাবে হয়। সেই বিভাজন প্রক্রিয়াটি এরকম: প্রথমে এটা এই দিকে একটা ভাগ করে দেয়, এই দিকে একটা ভাগ। তাহলে এই ভাগটা হওয়ার অর্থ হচ্ছে যে 4 দোকানে 8টা ইয়ে পাওয়া যাচ্ছে। কিন্তু পরে যখন এগুলোকে আবার ক্রমবিভাজিত হয়, তখন তারা ভাগ হয় হলো এই দিকে।
এই দিকে যখন ভাগ হয়ে যায় তখন কি হয় দেখো তো, এই ভাগে একটা কোষ, এই ভাগে একটা কোষ, আবার এই ভাগে একটা কোষ, আবার এই ভাগে একটা কোষ, এরকম। তাহলে কয়টা কোষ হলো? 4টা কোষ। 4টা কোষ। দেখো তো প্রত্যেক কোষে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়নি? জি স্যার, এখন তো অর্ধেক হয়েছে স্যার। এই যে বিভাজন প্রক্রিয়াটা অনেকটা মিয়োসিসে এরকমই ঘটে। কিন্তু স্যার মানে প্রথমে যে মাঝখানে দাগ দেওয়ার পর উভয় পাশে যে 2টা কোষ সৃষ্টি হলো, ওই দূরেতেও তো স্যার মানে 4টা কোষ থেকে মানে ক্রোমোজোম থেকে গেল সমান। এখন মিয়োসিস আর মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াতে ওই বিভাজনের ধরনটাই শুধু আলাদা, বাকি অন্যান্য অপশন গুলো প্রায় সেম। তুমি কি এই মাইটোসিস মিয়োসিসের এই মূল পার্থক্যটা কি বুঝতে পারছো? জি স্যার, পার্থক্য এখন বুঝতে পারছি। আচ্ছা, এটুকু বুঝলেই হবে। এখন এখন দেখো এখানে মিয়োসিসের কিছু গুরুত্বর বিষয়ে লেখা আছে। এর মূল গুরুত্বটা কি? মূল গুরুত্ব হলো এই পৃথিবীতে যত জীব আজ পর্যন্ত আসছে এই ভূমির ধারায়, সবাই মানুষ হলে মানুষ, গরু হলে গরু, ছাগল হলে ছাগল, বাঘ হলে বাঘ, এরকম যে প্রজাতি যেভাবেই আসুক সেটা তার অনুরূপ প্রজাতি আকারেই কিন্তু ফেরত আসছে। এবং সেক্ষেত্রে ক্রোমোসোম সংখ্যার কোনো হেরফের হয়নি, সেম টু সেম ক্রোমোসোম সংখ্যায় থাকছে। বাট এখানে দেখা যাচ্ছে যে মিয়োসিস প্রক্রিয়ায় ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হচ্ছে। এই যে মিয়োসিস প্রক্রিয়ায় যে কোন ক্রোমোসোমটা যে অর্ধেক হয়ে যাচ্ছে, এই অর্ধেক হয়ে যাওয়ার বিষয়টি আমাদের এখানে প্রধান আলোচনার অপশনে আসে। এই অর্ধেক হয়ে যাওয়ার পর এরা পুনরায় যদি পরস্পরের মধ্যে মিলন ঘটে, আবার কিন্তু এরা ডিপ্লয়েডই হয়ে যায়, অর্থাৎ জাইগোট। তার মানে ডিম্বাণু এবং শুক্রাণু সেগুলো হ্যাপ্লয়েড থাকার সুবিধা হলো এগুলো মিলিত হয়ে যে নতুন কিছু তৈরি হচ্ছে, সেখানে কিন্তু আবার ওই প্রজাতির যে বিশুদ্ধতা রক্ষার যে বিষয়টি, অর্থাৎ সে যে ডিপ্লয়েড ছিল সে ডিপ্লয়েডই কিন্তু ফিরে আসে। তাহলে হ্যাপ্লয়েড থাকার সুবিধাটা হলো মাতৃকোষ থেকে আসে একটা হ্যাপ্লয়েড, পিতৃকোষ থেকে আসে আর একটা হ্যাপ্লয়েড, এই দুয়ে মিলে কিন্তু সে ডিপ্লয়েডই হয়ে যায়। বাট এরকম হ্যাপ্লয়েডের বিষয়টি যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের এই প্রজাতির যে বংশধারা এটি কিন্তু এভাবে সুরক্ষিত হতো না। তুমি তো নিশ্চয়ই জানো যে ক্রোমোসোম সংখ্যা আলাদা হলে কিন্তু ওই প্রজাতি আর এক রকম হয়ে যাবে। আমাদের জি স্যার। ক্রোমোসোম সংখ্যা যদি একটু চেঞ্জ করে দেওয়া হয়, আমরা কি মানুষ থাকবো? না স্যার, অন্য প্রজাতি তখন হয়ে যাব। হ্যাঁ, আশা করি বুঝছো তাহলে। তোমার কি মনে হয় যে কৃত্রিম ভাবে তৈরি করা কোনো কোষ বিভাজন বা মিয়োসিস এই কাজটা সঠিকভাবে করতে পারবে? মানে স্যার, প্রশ্নটা স্যার বুঝতে পারলাম না। আমি বলেছি যে যদি এই ধরনের কোনো হাফ হাফ অপশন গুলো চলে আসে, তাহলে অন্য কোনো ভাবে কিন্তু এই সিস্টেমকে আর ঠিক করা যাবে? না না স্যার। কখনোই করা যাবে না। অর্থাৎ আমি এটা বোঝাচ্ছি যে এক প্রজাতি দিয়ে অন্য প্রজাতি পৃথিবীতে আনা কখনোই সম্ভব না। এই যে আমরা যে একটা বিতর্ক করি যে বানর থেকে মানুষ, তো বানরকে তুমি মানুষের কারোর সাথে এরকম সঙ্গমের পরিবেশ তৈরি করে দাও, যদি সত্যি সত্যি সঙ্গম হয়েও যায়, কোনোদিনই তোমার ওই বানর দ্বারা মানুষ নিষিক্ত হবে না, যদি না তার মধ্যে মানুষের ওই সিস্টেম গুলো অবয়ব থেকে যায়। ক্লিয়ার? বুঝতে বুঝতে পারছো কি? জি স্যার। এবং আমার জানা মতে এটি মিলার কথা না। আচ্ছা, বাস্তবে মাঝে মাঝে ক্রমশ সংখ্যা বেড়ে গিয়ে প্রজাতির
উদ্ভব ঘটাতে পারে, যেমন ব্যাঙ একটি প্রজাতির, এর সম্পূর্ণ ক্রোমোসোম সেট দ্বিগুণ হয়ে গেছে এবং সেখানে প্রজাতি উৎপন্ন করেছে। প্ল্যান্টটি এই রাজ্যের বিভিন্ন সদস্য, যেমন আলু, সবজি, বিভিন্ন কিছু, মানে এই প্রক্রিয়া স্বাভাবিক ঘটনা বলে অনেকের কাছে মনে হয়েছে। অনেক সময় ইচ্ছাকৃতভাবে খাদ্য হিসেবে ব্যবহার করা হয় যে সমস্ত উদ্ভিদকে, সেগুলোকেও কিন্তু আমরা নানা পরিকল্পিত উপায়ে কিন্তু কাজে লাগিয়ে আমরা আমাদের বিষয়ে ইয়ে করতে পারি। এখানে দেওয়া আছে বাস্তবে মাঝে মাঝে কিছু ক্রোমোসোম সংখ্যা বেড়ে গিয়ে নতুন প্রজাতির উদ্ভব ঘটবে, এরকম কথা কিন্তু বলা হয়। যেমন এখানে ব্যাঙের কথা বলা হয়েছে। অনেক সময় ইচ্ছাকৃতভাবে খাদ্য ব্যবহার করার জন্য উদ্ভিদের একটা জাত বেছে নেওয়া হয়, এমনকি সেই জাত পরিকল্পিতভাবে সৃষ্টি করা হলে তা আকারে তুলনামূলকভাবে বড় হয় এবং এবং এই জাতের বর্ধমান যে চাহিদা সেটি অধিক সহায়ক হয়ে থাকে। ক্রোমোসোম বা জেনেটিক্স এই বিষয়টি কিন্তু কখনোই একই তালে চলে না, দুইটা দুই প্রক্রিয়ার একটা অংশ। এই কারণের জন্য এই দুটাকে আলাদা মানে অপশনে কিন্তু এটি রেখে দেওয়া হয়। কোন প্রজাতি টিকে থাকবে কি থাকবে না সেটা তার জীববৈচিত্র্যের মধ্যেই কিন্তু এই বৈশিষ্ট্য লুকিয়ে থাকে। যে নিজেকে পরিবেশের সাথে খাপ খাওয়াই নিতে পারে, পরিবর্তনকে একসেপ্ট করে, সে টিকে যায়, আর বাকিরা কিন্তু ধ্বংস হয়ে যায়। কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, আমার মনে হয় আমাদের মূল উত্তরটি প্রায় শেষ। শুধু আমার এইটুকুই বলা যে এখানে যে বিভিন্ন প্রজাতির গুলোর কথা বলা হয়েছে তার তার আমি হয়তো কিছু অংশ আলোচনা করে দিয়েছি, আর বাকি অংশগুলো কিন্তু এখানে দেয়া আছে। তা আমার পরামর্শ হলো যে এই অংশগুলো তুমি নিজস্ব ভাবে খুব ভালোভাবে ক্লিন ভাবে বুঝে বুঝে পড়ো, এবং প্রবলেম হলে সেটা অবশ্যই আমার কাছ থেকে হেল্প নাও। ঠিক আছে? জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, স্যার অবশ্যই। প্রশ্নটা হচ্ছে স্যার, মানে প্রথম এই অধ্যায়ের প্রথম দিকে একদম লেখা ছিল যে একটা বিভাজন আছে যে দ্বিবিভাজন। এই বিভাজন প্রক্রিয়াটা কি? দ্বিবিভাজন প্রক্রিয়াটা হলো এরকম যে ধরো যদি একটা কোষ দ্বিবিভাজিত হয় তাহলে সে কেমন হবে। তো সে কেমন হবে সেটা একটু আমি এখান থেকে দেখাই। যে ধরো একটা কোষের ভিতরের যে গঠন, এইরকম মাঝখানে খাঁজ হয়ে দুই পাশে দুটো নিউক্লিয়াস আলাদা হয়ে যায়। এইদিকে আলাদা হয়, এটা এই অংশটা আবার এখানে আলাদা হয়। এই দুই অংশের খাঁজ ক্রমান্বয়ে বাড়ে, এটারও খাঁজ বাড়ে, এবং এক পর্যায়ে এটা মিলে যায়, গিয়ে এটা দুই পাশে একটা পৃথক পৃথক ভাবে এরা স্বনির্ভর একটা কোষ তৈরি করে। আশা করি বুঝতে পারছো। জি স্যার। আচ্ছা, এখন দেখো আমাদের এই মূল বইয়ের পড়া যেহেতু এখানে শেষ, তা এখানে কি নতুন অধ্যায় শুরু করে দেয় একটু? জি স্যার, শুরু করা যেতে পারে নতুন অধ্যায়। হ্যাঁ, তাহলে নতুন অধ্যায় পড়তে গেলে কোন অধ্যায় পড়বা স্যার একটু আমাদের দেখি। সিলেবাসে চতুর্থ অধ্যায় আছে, আর আছে হচ্ছে অষ্টম অধ্যায়।